মা বাবা যতদিন বেঁচে ছিল সংসারটা কোনো মতে টেনে হেঁচড়ে চলছিল। দুজনই মারা যাওয়ার পরে আমার পক্ষে আর সম্ভব হলো না এই সংসারের হাল ধরা। আমি তো একটা নারী, আর কত আমার পক্ষে সম্ভব। বাধ্য হয়ে তালাক নিয়ে চলে এলাম ভাইয়ের বাড়ি। বাবার বাড়ি তো আর এখন বাবার বাড়ি নেই, মৃত্যুর পর ভাইয়ের বাড়ি। বড় ভাইয়ের ঘরে আমি এখন কাজের মেয়ের মতো থাকি, কারণ আমার ডিভোর্স হয়েছে। আমি এখন এই বাড়িতে কাজের মেয়ে বললেও চলে। ভাইয়ের সামনে তার বউ সচরাচর ভালো ব্যবহার করলেও সে চলে যাওয়ার পরেই ভাবির আসল রূপ দেখা যায়। ভাই যখন বাসায় না থাকে তখন রান্নার খবর থাকে না, ভাই বাসায় থাকলেই রান্না হয়। ভাই বাসায় না থাকলে ভাবির যেন ভুলেই যায় আমি এই পরিবারের মেয়ে। আমাকে দিয়ে কত যে কি কাজ করায়, যেসব কাজ আমি জীবনেও করিনি। তবুও নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে চুপচাপ কাজ করে যাই। ভাবি শুধু মুখ ফুটে বলতে পারে না আমরা তার ঘাড়ে বসে খাচ্ছি, কিন্তু চেষ্টা করি আমার সন্তানদের আমি ভরণ পোষণ দেওয়ার। ভাই না জানলেও আমি ভাবিকে ঠিকই টাকা দিচ্ছি। ভাই অবশ্য অনেকদিন পরে টের পেলেও কিছু আর বলে না, কারণ তার সংসার, তার স্ত্রী। আমি চাই না আমার জন্য ভাইয়ের সংসারে অশান্তি হোক। ভাবি আমাদের জন্য রান্না করতে গেলে ঘরে চাল থাকে না, আমায় ভাত দিতে গেলে হাঁড়িতে ভাত থাকে না। যদি কখনো ভালো মন্দ রান্না হয় তাহলে আমার সন্তানদের থালে তেমন কোনো খাবার ওঠে না। যদি মুরগির মাংস 1 পিস আমার 2 বাচ্চাকে ভাগ করে দেওয়া যেত তাহলে ভাবি হয়তো সেটাই করত। কিন্তু ভাই যখন বাসায় থাকে তখন তার উল্টোটাই করে। খুব দেখায় ভাবি আমার সন্তানদের খুব ভালোবাসে, কিন্তু ব্যবহারে প্রকাশই পেয়ে যায় সে যে লোক দেখানো ভালোবাসা দেখাচ্ছে। ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে আমারও ভালো লাগে না। অনেক দিন ধৈর্য ধরার পরে এবার সিদ্ধান্ত নিলাম আমি নিজে আমার বাচ্চাদের নিয়ে একা থাকব। ভাবি অবশ্য আমার এই বিষয়টা জানার পরে সে খুব খুশি হয়। সেও বলল, হ্যাঁ তোমারও তো একান্ত ব্যক্তিগত একটা বিষয় আছে, একা যদি থাকতে চাও থাকো, আমার সমস্যা নেই, তবে তোমার সুবিধা অসুবিধাটা ভেবে নিও। সে যেহেতু আগেই বলে দিয়েছে তার সমস্যা নেই, এর মানে সে নিজেও চায় আমি যাই। যদিও সে চাই আমি চলে যাই। আমার মেয়ে, আমার ছেলে আমায় খুব ভালোবাসে। ওদের মামির ওদের সাথে করা জঘন্য ব্যবহারের কথা ওদের মামার কাছে বলতে নিষেধ করেছিলাম সেই একদিন, ওরা সেটাই মনে রেখেছে। ওদের মামি যদি ওদের গায়ে হাতও তোলে কোনোদিন মামার কাছে গিয়ে বলেনি মামি মারছে। এমনও অনেক দিন গেছে ইচ্ছাবশত আমার ভাবি ঘর তালা দিয়ে চাবি নিয়ে কোথায় যেন গায়েব হয়ে গেছে। খাওয়ার সময় আমি আমার বাচ্চাদের নিয়ে না খেয়ে উঠোনে বসে রয়েছি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাতে আমার ভাবি বাসায় ফিরেছে। সচরাচর মানুষ ঘরের দরজায় তালা দেয়, কিন্তু এই মানুষ তো ফ্রিজে চালের ড্রাম, ট্রাঙ্কে সহ তালা লটকিয়ে দেয়। ভাই অবশ্য আমার কষ্টটা কিছুটা বুঝতে পেরেছে, কিন্তু কিচ্ছু করার নেই, তারও তো স্ত্রী, সংসার। ভাই আমার অসহায়ের মতো চেয়ে থাকতো আমার দিকে, কিছু বলতে পারতো না, কোনো প্রতিবাদ করতে পারতো না। তাই যখন আমি বললাম আলাদা বাসায়, ভাড়া বাসায় থাকবো, ভাই অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হয়ে গেল। মুখের খাতিরে বলেছিল যাস না, এখানেই থাক। আমি রাজি হইনি, চলে এলাম। নিজের কাছে থাকা কিছু টাকা দিয়েই আমি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। সেলাই মেশিনটা একটু নষ্ট ছিল, আবার পুনরায় ঠিক করিয়ে নিলাম। আমার মেয়েও এখন সেলাই কাজ করে। মা মেয়ে দুজনে সেলাই কাজ করে ছেলেটাকে নিয়ে তো কোনো মতে কাটিয়ে দিব। ওইদিকে গ্রামের লোকের কাছে ভাবি রটিয়েছে আমার ভাইয়ের খরচেই আমি বাসা নিয়েছি, নতুন সেলাই মেশিন কিনেছি, ছেলে মেয়েদের নিয়ে থাকছি, খাচ্ছি। ভাই প্রথমে কয়েকদিন দেখতে এসেছিল, পরে শুনলাম গ্রামের লোকের কাছে ভাবি বলে বেড়ায় মাসে মাসে মাসিক খরচটা ভাই এসে দিয়ে যায়, অথচ
আমি যখন চলে আসি আমার ভাই আমার হাতে 5,000 টাকা দিয়েছিল। সেই টাকাটাও আমি ভাবির কাছে ফেরত দিয়ে এসেছি, অথচ আমার ভাই সেটা জানে না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধৈর্য দিক, আর আমার মতো কোনো মেয়েকে যেন ডিভোর্সের পর বাবা মা অথবা বড় ভাই কিংবা সৎ মায়ের ঘরে না পাঠায়।